আমি ঠিক করেছি, আমি আবার বিয়ে করব। তোমার চোখের সামনেই তোমার সতীনকে এই ঘরে আনবো। সমস্যা কোথায়? আমি তোমার স্ত্রী, আমি বেঁচে আছি, তোমার সন্তান আছে, তুমি কিভাবে এমন কথা বলো? আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল। না, এ হতে পারে না। না না না, কেউ কেউ তোমাকে বকা দিলে আমি রাগ করব। অদ্রি যেন শান্ত ঘুমিয়ে আছে, আর রায়ান তার পাশে বসে কাঁদছে, যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না তার মা আর কোনোদিন তাকে ডাকবে না। আমার মা কোথায়? আমার মা আমাকে রেখে কোথায় গেল? আমার মা থাকলে আমাকে এভাবে একা লাগতো না। একটা সংসার ভাঙে একদিনে না, একটা মেয়ের মনও একদিনে মরে না। প্রতিদিন একটু একটু করে তাকে অপমান করা হয়, প্রতিদিন তার চোখের জলকে তুচ্ছ করা হয়, প্রতিদিন তাকে বোঝানো হয় তার কষ্টের কোনো দাম নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর তখনই হয় যখন একজন স্বামী অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, তার নিজের মা তাকে থামানোর বদলে সাহস দেয়। তার বোন অন্যায়ের পাশে দাঁড়িয়ে বলে, এটাই তো স্বাভাবিক। তারপর একদিন সেই পুরুষ দ্বিতীয় বিয়ে করে ফেলে, আর প্রথম স্ত্রী, যে এতদিন শুধু সংসারটা বাঁচাতে চেয়েছিল, সে ভেতরে ভেতরে এমনভাবে ভেঙে যায় যেটা কেউ সময় থাকতে বুঝতে চায় না। কিন্তু এই গল্প শুধু এক নারীর কান্নার গল্প না, এটা সেই হিসাবের গল্প যেটা সময় নিজে হাতে ফেরত দেয়। কারণ মানুষের দেওয়া আঘাত অনেক সময় মানুষ ভুলে যায়, কিন্তু জীবন ভুলে না। বিয়ের পর প্রথম কয়েকটা বছর অদ্রির জীবনটা খুব সাধারণ ছিল, কিন্তু সেই সাধারণের মধ্যেই ছিল তার সব সুখ। স্বামী রিফাত আর তাদের ছোট্ট ছেলে রায়ানকে নিয়ে তার দুনিয়াটা খুব বড় কিছু ছিল না, তবু ওটাই ছিল তার স্বপ্ন, ওটাই ছিল তার শান্তি, ওটাই ছিল তার ঘর। অদ্রি এমন মেয়ে ছিল না যে অনেক কিছু চাইত। সে শুধু চাইত স্বামীটা অফিস থেকে ফিরে এসে দুটো কথা বলুক, ছেলেটা হেসে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরুক, সংসারে ঝগড়া না হোক, আর নিজের মানুষগুলো যেন তাকে আপন ভাবুক। শুরুর দিকে রিফাতও এমনই ছিল। অফিস থেকে ফিরে দরজায় দাঁড়িয়ে বলতো, অদ্রি, এক কাপ চা হবে? আজ খুব ক্লান্ত লাগছে। অদ্রি রান্নাঘর থেকে হেসে বলতো, চা তো হবেই, আগে হাত মুখ ধুয়ে আসো, আজ তোমার পছন্দের ভুনা করেছি। রিফাত হেসে বলতো, তোমাকে না পেলে আমি বোধহয় সংসারই করতে পারতাম না। এই কথাগুলো শুনে অদ্রির বুক ভরে যেত। সে ভাবত, যত কষ্টই আসুক, এই মানুষটা পাশে থাকলে সে সব পারবে। কিন্তু মানুষ কখন যে বদলে যায় সেটা প্রথমে বোঝা যায় না। বদলটা শুরু হয়েছিল খুব ছোট ছোট জায়গা থেকে। রিফাত আগের মতো কথা বলা কমিয়ে দিল, ফিরতে দেরি হতে লাগল, ফোনে ব্যস্ততা বাড়ল। অদ্রি কাছে গেলেই ফোনটা উল্টে রাখত। রাতে বারান্দায় গিয়ে নিচু গলায় কথা বলতো। কথা শেষ হলে চুপচাপ ঘরে ফিরত, কিন্তু সেই চুপচাপের ভেতরও একটা দূরত্ব ছিল। একদিন অদ্রি খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করেছিল, কার সঙ্গে কথা বলছিলে? অফিসের কাজ। রাতে এত দেরি করে? সবকিছু নিয়ে এত প্রশ্ন করো না তো। কথাটা ছোট ছিল, কিন্তু স্বরটা ছিল একদম অপরিচিত। সেদিন রান্নাঘরে কাজ করতে করতে তার শাশুড়ি হামিদা বেগম বললেন, শোনো অদ্রি, পুরুষ মানুষ বাইরে একটু আধটু মিশবেই, এগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে নেই। অদ্রি থমকে যেয়ে বলেছিল, মা, আপনি কি বলতে চাইছেন? যা বুঝেছ তাই। সংসার করতে হলে অনেক কিছু না দেখার ভান করতে হয়। সেদিন প্রথমবার অদ্রির বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ সে বুঝে গিয়েছিল এই ঘরে কিছু একটা বদলাচ্ছে, আর সবাই সেটা টের পাচ্ছে, শুধু কেউ বলছে না।
কয়েকদিন পর রিফাতের বোন জুই এলো। ভাইয়ের প্রতি তার টান ছিল, কিন্তু অদ্রির প্রতি আচরণে কোথাও একটা সূক্ষ্ম অবজ্ঞা ছিল সবসময়। রাতের খাওয়ার পর বসার ঘরে বসে জুই বলল, ভাবি, তুমি ভাইয়াকে একটু বেশিই কন্ট্রোল করতে চাও। আমি তো শুধু এই যুগে পুরুষ মানুষকে এত প্রশ্ন করলে তারা বাসায় টিকতে চায় না। সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল রিফাত পাশেই বসেছিল, সে একবারও বলেনি জুই এভাবে বলো না। বরং ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে চুপ করেছিল। সেই নীরবতাই অদ্রিকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছিল। রাতে বিছানায় শুয়ে অদ্রি খুব আস্তে বলেছিল, রিফাত, তুমি কি আমাকে আর ভালোবাসো না? রিফাত পাশ ফিরেই বলেছিল, ড্রামা করো না তো। তোমার সমস্যা কি জানো? তুমি সব সময় নিজেকে নিয়ে ভাবো, মানুষকে একটু নিঃশ্বাস নিতেও দাও না। আমি ড্রামা করছি না, আমি শুধু জানতে চাই আমার কি দোষ। অদ্রির চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। অন্ধকার ঘরে মুখ চেপে সে কাঁদছিল, যাতে পাশে ঘুমিয়ে থাকা ছোট্ট রায়ান শুনতে না পায়। কিন্তু শিশুরা অনেক কিছুই বুঝে ফেলে। পরদিন সকালে রায়ান এসে জড়িয়ে ধরে বলল, মা, তুমি কাঁদছো কেন? অদ্রি তত্তরি চোখ মুছে হাসল। না সোনা, পেঁয়াজ কাটছিলাম। তাহলে পেঁয়াজকে বকা দাও। এই কথায় অদ্রির বুক ভেঙে কান্না আসছিল, তবু সে হাসল, কারণ মাওরা অনেক সময় নিজের কান্না লুকিয়ে সন্তানের সামনে হাসতে শেখে। কিন্তু অদ্রি তখনও জানত না এটা শুধু অবহেলার শুরু। তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের দরজা তখনই খুলে গেছে। দিন যেতে লাগলো, কিন্তু অদ্রির অস্থিরতা কমল না, বরং প্রতিদিন একটু একটু করে তার বুকের ভেতর জমতে লাগলো এক ভারী পাথর। সে নিজেকে বোঝাতে চাইতো, হয়তো অফিসের চাপ, হয়তো মুড খারাপ, হয়তো সে ভুল ভাবছে, কিন্তু মন মানত না। রিফাত এখন আগের চেয়ে আরও বেশি বাইরে থাকে। কখনো বলে মিটিং আছে, কখনো বলে বন্ধুর সঙ্গে দেখা, কখনো বলে তোমাকে সব হিসাব দিতে হবে নাকি। এই একটা বাক্য যেন অদ্রির জীবনে প্রতিদিনের শাস্তি হয়ে গেল। এক সন্ধ্যায় রিফাত গোসল করতে গিয়ে ফোনটা বিছানার ওপর রেখে যায়। ফোনে হঠাৎ একটা মেসেজ ভেসে ওঠে, আজ তোমাকে খুব মিস করছি, কবে আবার দেখা হবে। অদ্রির হাত কাঁপতে লাগলো, মনে হলো বুকের ভেতর কেউ যেন আগুন চেপে ধরেছে। সে অনেকক্ষণ মেসেজটার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই রিফাত বেরিয়ে এসে দেখে অদ্রি ফোন হাতে দাঁড়িয়ে আছে। আমার ফোনে হাত দিয়েছো কেন? আমি হাত দিইনি, মেসেজটা নিজেই এসেছে। তুমি আমার উপর গুপ্তচর বৃত্তি করছো। আমি অসহ্য, আমি তোমার স্ত্রী, আমি জানবো না তুমি কার সঙ্গে। চুপ! তোমার এই কান্নাকাটি, সন্দেহ, নাটক এসব আর সহ্য হয় না। চিৎকার শুনে হামিদা বেগম আর জুই ছুটে এলো, কিন্তু তারা এসে প্রথমে রিফাতকে কিছুই জিজ্ঞেস করলো না, বরং অদ্রির দিকেই তাকালো। এই জন্যই সংসারে শান্তি থাকে না, মেয়েদের বেশি মাথা উঠলে এটাই হয়। মা, আমি শুধু ভাইয়া সারাদিন কাজ করে এসে বাসায় শান্তি পাবে না। অদ্রি তখন বুঝলো সে একা, এই ঘরে সত্য জানার অধিকারও যেন তার নেই। সেদিন রাতে রিফাত বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কবে ফিরবে, কিছুই বলল না। মা, আব্বু আবার তোমাকে বকেছে? না সোনা, বড়দের একটু কথা কাটাকাটি হয়েছে। আব্বু আগে তোমাকে হাসাত, এখন কেন কাঁদায়? পরদিন দুপুরে অদ্রি সাহস করে রিফাতকে ফোন করলো। তুমি কি সত্যি অন্য কারোর সঙ্গে জড়িয়ে গেছো? ধরো গেছি। তাহলে তুমি এভাবে বলছো কেন? রিফাত বলল, কারণ আমি ক্লান্ত, তোমাকে নিয়ে, এই একই জীবন নিয়ে, এই একই মুখ দেখে দেখে আমি ক্লান্ত। অদ্রির শরীর কেঁপে উঠল। আমি কি এতটাই খারাপ? রিফাত বলল, তুমি খারাপ না, কিন্তু তুমি আমার জন্য না। ফোন কেটে গেল। অদ্রি অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েছিল। এই মুখটাই তো একদিন রিফাত ভালোবেসেছিল। এই হাতটাই তো ধরে বলেছিল, যাই হোক আমি তোমাকে ছেড়ে যাব না। তাহলে আজ কেন সে এমন নিষ্ঠুর? একটা কথা বলি ভাবি, পুরুষ মানুষ যদি অন্যদিকে তাকায়
তার মানে ঘরে কোথাও না কোথাও ঘাটতি আছে। অদ্রি খুব ধীরে মুখ তুলল, চোখ শুকনো কিন্তু ভিতরে আগুন। সে বলল, ঘাটতি আমার না জুই, ঘাটতি তোমাদের বিবেকে। হামিদা বেগম রাগে বললেন, বেশি বাড়াবাড়ি করো না অদ্রি, এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে থাকতে হবে। অদ্রি আর কিছু বলল না। কারণ সে বুঝে গেছে এই ঘরে অন্যায় শুধু জন্মায় না, তাকে আশ্রয়ও দেওয়া হয়। আর ঠিক সেদিন থেকেই সে নিশ্চিত হলো তার সংসার ভাঙছে না, ভেঙে দেওয়া হচ্ছে। অদ্রি এখন আর আগের মতো প্রশ্ন করত না, কারণ সে বুঝে গেছে এই বাড়িতে প্রশ্ন করলে উত্তর মেলে না, মেলে অপমান। তবু মানুষের মন তো পাথর না, কথা জমতে জমতে একসময় গলায় এসে আটকে যায়। রিফাত এখন আর কিছু লুকোনোরও প্রয়োজন বোধ করত না। রাতে দেরি করে বাড়ি ফিরত, ফিরেও ফোনে ডুবে থাকত। কখনো ডাইনিং টেবিলে বসেই হাসতে হাসতে মেসেজ করত, কখনো বারান্দায় যে নিচু গলায় কথা বলতো। অদ্রি দূর থেকে দেখত আর মনে হতো তার সংসারের ভেতরেই আরেকটা অদৃশ্য সংসার তৈরি হয়ে গেছে, যেখানে তার কোনো জায়গা নেই। খাবারটা গরম করে দিই? লাগবে না, আজ সারাদিন কিছু খেয়েছো? তোমাকে বলার দরকার নেই। অদ্রি, ছেলেটাকে একটু শান্তিতে খেতে দাও তো। মানুষ বাসায় ফিরলেই যদি জেরা শুরু করো, সে বাইরে শান্তি খুঁজবে না তো কি করবে? এই একটা কথা অদ্রির কানে বাজতে থাকলো। অন্যায়কে অন্যায় না বলে স্বাভাবিক বানিয়ে ফেলাই যেন এদের কাছে সংসার বাঁচানো। পরদিন দুপুরে জুই এসে বলল, ভাবি, শুনেছি ভাইয়া খুব শিগগিরই বড় সিদ্ধান্ত নেবে। কি সিদ্ধান্ত? সব কথা কি তোমাকে আগে থেকে বলতে হবে? সেই মুহূর্তে অদ্রির মাথার ভেতর একটা শব্দ ঘুরে উঠল, দ্বিতীয় বিয়ে। সেদিন সন্ধ্যায় রিফাত ঘরে ঢুকতেই অদ্রি দরজার সামনে দাঁড়িয়ে গেল। তুমি কি আমাকে সত্যি ছেড়ে দেওয়ার কথা ভাবছো? সরে দাঁড়াও, ক্লান্ত লাগছে। উত্তর দাও, তুমি কি দ্বিতীয় বিয়ে করবে? করলে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আমি তোমার স্ত্রী, আমি বেঁচে আছি, তোমার সন্তান আছে, তুমি কিভাবে এমন কথা বলো? তুমি বেঁচে আছো ঠিক, কিন্তু আমার জীবনে তুমি অনেক আগেই মরে গেছো। এই কথাটা অদ্রির বুকের ভেতর ছুরি হয়ে বাঁধল। সে পেছনে টলতে টলতে বসে পড়ল। রিফাত, এত বছর একসাথে থাকার পর তুমি এই কথা বলতে পারলে? কারণ এটাই সত্যি, আর সত্যি শুনতে কষ্ট হলে আমি কি করব? চিৎকার শুনে হামিদা বেগম আর জুই ঘরে এলো, কিন্তু আজও কেউ রিফাতকে থামালো না। সংসার করতে চাইলে মানিয়ে নাও, মানিয়ে নাও। মা, আপনি আমার জায়গায় থাকলে মানতে পারতেন। আমাদের সময়ের মেয়েরা এত প্রশ্ন করতো না, সংসার বাঁচাতে নিজের কষ্ট গিলে ফেলতো। সংসার বাঁচাতে না অন্যায়ের সামনে চুপ থাকতে? আপনারা কি চান আমি সব সব দেখে শুনে মাথা নত করে থাকি? তা না হলে কি করবে? চলে যাবে? কোথায় যাবে? ছেলে নিয়ে কে তোমাকে রাখবে? এই কথাটা খুব হিসেব করেই বলা হয়েছিল, একজন অসহায় নারীর ভয়টাকে সামনে এনে তাকে আরো ছোট করার জন্য। অদ্রি চুপ করে গেল, কারণ সত্যই যাওয়ার মতো জায়গা খুব কম। বাবা নেই, মায়ের শরীর ভালো না, ভাই নিজের সংসার নিয়ে ব্যস্ত। সে নিজের জন্য যত না ভয় পাচ্ছিল, তার চেয়ে বেশি ভয় পাচ্ছিল রায়ানকে নিয়ে। রাতে রায়ান এসে বলল, মা, তুমি আবার কেঁদেছো? না সোনা, তুমি মিথ্যা বলছো, তোমার গরম। এই সরল কথাতেই অদ্রির আর নিজেকে ধরে রাখা গেল না। সে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রায়ানও কিছু না বুঝে মায়ের গলা জড়িয়ে বলল, আমি বড় হয়ে তোমাকে অনেক ভালো রাখবো। কেউ কেউ তোমাকে বকা দিলে আমি রাগ করব। অদ্রির বুক ফেটে যাচ্ছিল। কয়েকদিন পর
অদ্রি নিজের কানে শুনল রিফাতের ফোন আলাপ। আর বেশি দিন না, সব ঠিক হয়ে যাবে। হয়েছে, তারপর তোমাকে নিয়ে নতুন করে শুরু করব। নতুন করে শুরু? তাহলে পুরনোটা কি? এই স্ত্রী, এই সন্তান, এই সম্পর্ক সবই কি তার কাছে শুধু ফেলে দেওয়ার জিনিস? অদ্রি সেদিন সামনে যায়নি, দরজার আড়ালে দাঁড়িয়ে শুধু কাঁপছিল। মনে হচ্ছিল তার চারপাশে আর দেয়াল নেই। তবু তার মনে তখনও একটা ক্ষীণ আশা ছিল। হয়তো কেউ বলবে, না, এটা অন্যায়। হয়তো কেউ একবার তার পাশে দাঁড়াবে, কিন্তু সে জানতো না সবচেয়ে ভয়ঙ্কর অপমানটা তখনও সামনে পড়ে আছে। অদ্রি অনেক কিছু সহ্য করেছে, তবু বুকের ভেতর ছোট্ট একটা আশাও তখনও বেঁচে ছিল। সে ভাবত হয়তো শেষ মুহূর্তে রিফাত থেমে যাবে, হয়তো রায়ানের মুখের দিকে তাকিয়ে ফিরে আসবে, হয়তো এত বছরের সম্পর্কের কাছে তার মন নরম হবে। কিন্তু মানুষ যখন অন্যায়ের মধ্যে সমর্থন পেয়ে যায়, তখন সে আর থামে না, আরো নির্দয় হয়ে ওঠে। এক দুপুরে জুই ঘরে ঢুকে এমন ভাবে বলল যেন কোনো সুখবর দিতে এসেছে, ভাবি প্রস্তুত থাকো, সামনের সপ্তাহে ঘরে নতুন মানুষ আসবে। পানির গ্লাস পড়ে ভেঙে গেল। না না, এটা হতে পারে না। হয়ে গেছে, এখন তুমি কি করবে সেটা ভাবো। সেদিন সন্ধ্যায় রিফাত ঘরে ফিরতেই অদ্রি তার সামনে দাঁড়িয়ে গেল। রিফাত, একবার অন্তত বলো, তুমি কি সত্যই দ্বিতীয় বিয়ে করছো? হ্যাঁ, করছি। আমার কথা একবারও ভাবলে না? অনেক ভেবেছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি। রায়ানের কথা? ও আমার ছেলে, ওর দায়িত্ব আমি নেব। দায়িত্ব? বাবা হওয়া কি শুধু খরচ দেওয়া? সন্তানের সামনে তার মাকে অপমান করলে, তার ঘর ভেঙে দিলে, সেটা কি দায়িত্ব? আমি শান্তিতে থাকতে চাই, তুমি আমাকে সেই শান্তি দিতে পারোনি। এই একটাই অভিযোগ সে বারবার বলতো, যেন নিজের সব ভুলের দায় অদ্রির কাঁধে চাপিয়ে দিলেই সে নির্দোষ হয়ে যাবে। অদ্রি, এবার চুপ করো, যা হওয়ার তা হবেই। মা, আপনি অন্তত একবার বলেন এটা অন্যায়। আমি ছেলের বিরুদ্ধে যেতে পারবো না। এই বাক্যটাই অদ্রির ভেতরের শেষ ভরসাটুকুও ভেঙে দিল। কয়েকদিন পর সত্যই বিয়েটা হয়ে গেল। আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল। না, এ হতে পারে না। না না, যে ঘরে অদ্রি স্বপ্ন নিয়ে এসেছিল, যে ঘরে সে সন্তানের জন্ম দিয়েছিল, যে ঘরকে নিজের সবটুকু দিয়ে আপন বানাতে চেয়েছিল, সেই ঘরেই তাকে পরের মানুষ বানিয়ে দেওয়া হলো। নতুন বউ এলো, তার নাম মায়া। মুখে আত্মবিশ্বাস, চোখে নিজের জায়গা করে নেওয়ার ঘোষণা। অদ্রি তাকিয়ে বুঝল এই মেয়েও হয়তো নিজের মতো করে জীবন চাইছে, কিন্তু সেই জীবন গড়তে যাচ্ছে, কারো জীবন ভেঙে যাচ্ছে। এই হিসাব কেউ রাখছে না। প্রথম দিন থেকেই মায়ার আচরণে দূরত্ব ছিল। সম্মান দেখানোর প্রয়োজনও সে খুব একটা বোধ করত না। একদিন রান্নাঘরে দাঁড়িয়ে বলল, ও এই ঘরে একসাথে দুইজন রানী থাকা যায় না। আমি কারো সিংহাসন চাইনি, তবু জায়গা তো ছাড়তেই হবে। নতুন মানুষ এসেছে, ওকে মানিয়ে নিতে দাও। অদ্রি মনে মনে ভাবল, আমাকেই তো কোনোদিন মানিয়ে নিতে কেউ সময় দেয়নি। রায়ান সব বুঝত না, কিন্তু এতটুকু বুঝত তার ঘরে কিছু একটা খারাপ বদলে গেছে। একদিন সে জিজ্ঞেস করল, মা, ওই আন্টি কেন আমাদের ঘরে আসে? ও এই বাসাতেই থাকবে। কাঁদো কেন? অদ্রি ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, কিছু কষ্ট আছে সোনা, যেগুলো বোঝাতে নেই, শুধু বয়ে নিতে হয়। দিন যত যাচ্ছিল, অদ্রির জন্য ঘরটা তত অসহনীয় হয়ে উঠছিল। রিফাত এখন প্রকাশ্যেই মায়াকে নিয়ে হাসে, গল্প করে, বাইরে যায়। অদ্রির দিকে তাকালেও বিরক্তি। একদিন বসার ঘরে সবাই বসে, মায়া হেসে কিছু বলল,
রিফাতও হেসে উঠল। দেখেছো, মানুষ চাইলে জীবনটা কত হালকা করে বাঁচতে পারে। সারাক্ষণ কান্নাকাটি করলে সংসার বিষ হয়ে যায়। ঘরে কেউ কিছু বলল না, কিন্তু অদ্রির মনে হলো সবার সামনে তার অস্তিত্বটাই অপমান করা হলো। সেদিন রাতে অদ্রি জানালার পাশে বসেছিল। বাইরে আকাশে চাঁদ ছিল, কিন্তু তার জীবনে কোনো আলো ছিল বিধা ছিল না। রায়ান ঘুমিয়ে গেছে। ঘরের ভেতর অদ্ভুত নীরবতা। সেই নীরবতার মাঝখানে অদ্রির মাথার ভেতর একটার পর একটা কথা বাজছিল। তুমি আমার জীবনে অনেক আগেই মরে গেছো। নতুন মানুষ এসেছে, মানিয়ে নাও। তোমার যাওয়ার জায়গা কোথায়? তুমি আমাকে শান্তি দিতে পারোনি। মানুষের আত্মাকে ভাঙতে সব সময় আঘাত লাগে না, কখনো অপমান, অবহেলা আর প্রত্যাখ্যানই যথেষ্ট। পরদিন সকালে অদ্রি রায়ানকে অনেকক্ষণ ধরে বুকে জড়িয়ে রাখল। রায়ান অবাক হয়ে বলল, মা, তুমি আজ আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছো কেন? কারণ তুই আমার পৃথিবী। তাহলে তুমি হাসো না কেন? তারপর থেকে অদ্রি আরও চুপচাপ হয়ে গেল। কারোর সঙ্গে তর্ক করত না, কারোর দিকে তাকিয়ে কিছু চাইতো না। শুধু সংসারের কাজ করত, ছেলেকে আগলে রাখত, আর ধীরে ধীরে নিজের ভেতরে ডুবে যেতে থাকত। কিন্তু এই নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর সংকেত, যেটা কেউ বুঝল না, কিংবা বুঝেও গুরুত্ব দিল না। অদ্রির নীরবতা দিন দিন আরো গভীর হয়ে উঠছিল। মনে হতো সে এই ঘরেই আছে, অথচ ধীরে ধীরে এই ঘর থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। দেখেছো জুই, এখন আবার মুখ ভার করে থাকে। সংসারে মানিয়ে নিতে না পারলে তো এমনই হবে। নিজের কপাল নিজেই পোড়ায়, তারপর আবার সবাইকে দোষ দেয়। অদ্রি সব শুনত, সব, কিন্তু আর কোনো প্রতিক্রিয়া দিত না। তার চোখের কান্নাও যেন শুকিয়ে গিয়েছিল। শুধু রায়ানের দিকে তাকালে বুক কেঁপে উঠত। এক রাতে রায়ান মায়ের কোলে মাথা রেখে বলল, মা, তুমি কি আমাকে ছেড়ে কোথাও যাবে? এ কথা বলছো কেন? কারণ তুমি এখন অনেক দূরের মতো লাগো। অদ্রির বুক ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে ছেলেকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে খুব ভালোবাসি সোনা, খুব। তারপর এক ভোরে এই বাড়িটা অস্বাভাবিক চুপচাপ হয়ে গেল। যে মানুষটা প্রতিদিন সবার আগে উঠত, ছেলের জিনিস গুছিয়ে দিত, রান্নাঘরে চুপচাপ কাজ শুরু করত, সেই মানুষটার সাড়া মিলছিল না। একটা জীবন, এত অপমান, এত অবহেলা, এত একাকিত্বের ভার আর বইতে পারেনি। অদ্রি যেন শান্ত ঘুমিয়ে আছে, আর রায়ান তার পাশে বসে কাঁদছে, যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না তার মা আর কোনোদিন তাকে ডাকবে না। অদ্রি আর নেই, সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আর রায়ান বিছানার পাশে বসে কাঁদছে। একটা জীবন, এত অপমান, এত অবহেলা, এত একাকিত্বের ভার আর বইতে পারেনি। সেই সকালটার পর বাড়ির বাতাস বদলে গেল। কেউ জোরে কথা বলতো না, কেউ চোখ তুলে কারো দিকে তাকাতে পারত না। আমার মা কোথায়? আমার মা আমাকে রেখে কোথায় গেল? অদ্রি আর নেই, সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। কিন্তু তার না থাকা সেই কান্না দেয়ালে দেয়ালে লেগে রইল। রিফাত প্রথমবার সত্যকারের ভেঙে পড়ল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে অদ্রির ঘরে যেকে দেখল, সবকিছু আগের মতোই গুছানো। ছেলের জামা আলাদা করে রাখা, ছোট্ট টিফিন ধোয়া, বালিশ ঠিকঠাক, যেন শেষ মুহূর্ত পর্যন্ত সে মা হয়েই থেকেছে। অদ্রি, তুমি একবারও আমাকে ক্ষমা না করে চলে গেলে। কিন্তু শূন্য ঘর কোনো উত্তর দিল না। হামিদা বেগম চুপ হয়ে গেলেন। তার সেই শক্ত গলা, সেই কঠিন কথা, সব যেন একদিনে থেমে গেল। আমি কি একবারও বলতে পারলাম না, মেয়ে তুই ঠিক ছিলি? কিন্তু অনুশোচনা সবসময় দেরিতে আসে। জুইও বদলে গেল, তার হাসিটা হারিয়ে গেল। কারণ সে প্রথমবার বুঝল মানুষকে কথার আঘাতেও শেষ করে দেওয়া যায়। এরপর সময় কেটে গেল। বাড়িতে সবাই আছে, রিফাত আছে,
মায়া আছে, হামিদা বেগম আছে, জুই আছে। কিন্তু যে মানুষটাকে তারা দুর্বল ভেবেছিল, তার না থাকা সবাইকে প্রতিদিন শাস্তি দিতে লাগলো। রায়ান বড় হতে লাগলো, কিন্তু তার ভেতরে একটা শূন্যতা জমে রইল। অনেক রাত সে ঘুম ভেঙে কাঁদতো। আমার মা থাকলে আমাকে এভাবে একা লাগতো না। রিফাত সেই কান্না শুনে মাথা নিচু করে বসে থাকত, কারণ সে জানত এই একাকিত্বের দায় তার নিজের। এদিকে কয়েক বছর পর জুয়ের বিয়েও হলো। সবাই ভেবেছিল এবার সে খুব সুখে থাকবে, কিন্তু সময় তখন নিঃশব্দে নিজের খাতা খুলে বসেছিল। বিয়ের প্রথম দিকে জুয়ের সংসার ভালোই চলছিল। স্বামী নাবিল তাকে নিয়ে ঘুরতে যেত, খোঁজ নিত, যত্ন করত। জুই ভাবতো তার জীবন অন্য তো আলাদা হবে, কিন্তু খুব বেশি সময় লাগলো না। ধীরে ধীরে নাবিলও বদলাতে শুরু করলো। ফোন লুকিয়ে কথা বলা, দেরি করে বাসায় ফেরা, ছোট বিষয়ে বিরক্ত হওয়া। সবকিছু যেন কোথাও দেখা একটা পুরনো দৃশ্যের মতো ফিরে আসছিল। এক রাতে জুই জিজ্ঞেস করলো, তুমি কার সঙ্গে এত কথা বলো? তোমাকে সব হিসাব দিতে হবে নাকি? এই একটা বাক্য শুনেই জুয়ের বুক হিম হয়ে গেল, কারণ বহু বছর আগে ঠিক এই সুর, এই অবহেলা, এই দূরত্ব সে অন্য কারো জীবনে দেখেছিল, কিন্তু তখন সে হেসেছিল। আজ সেই হাসির শব্দই নিজের কানে চাবুক হয়ে ফিরল। কয়েকদিন পর সত্যিটা আর লুকোনো রইল না। নাবিলও অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। জুই প্রতিবাদ করলো, কাঁদলো, ভেঙে পড়লো। কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে শোনা গেল, পুরুষ মানুষ একটু এদিক সেদিক করতেই পারে, সংসার করতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। বেশি কথা বললে পুরুষ দূরে সরে যায়। জুয়ের মাথার ভেতর যেন বজ্রপাত হলো। এই কথাগুলো তো সেই একদিন অদ্রিকে বলেছিল। মা, আমি পারছি না। হামিদা বেগম মেয়েকে বুকে টেনে নিলেন, কিন্তু তার নিজের হাতও কাঁপছিল। কারণ তিনি বুঝে গেছেন এটাই সেই কষ্ট যেটাকে একদিন তিনি তুচ্ছ করেছিলেন। জুই অদ্রির পুরনো ঘরে গিয়ে বসে রইল। আলমারির কোণে এখনো অদ্রির একটা শাড়ি ভাঁজ করে রাখা, বালিশের কভারে হালকা পুরনো গন্ধ। ভাবি, আমি তখন বুঝিনি, তোমার কষ্ট বুঝিনি, তোমার কান্নাকে নাটক ভেবেছিলাম। আজ বুঝছি। ঘরের বাইরে দাঁড়িয়ে রিফাত সব শুনছিল। তার চোখ দিয়ে নীরবে পানি পড়ছিল। কারণ এই ক্ষমা চাওয়া, এই অনুশোচনা কিছুই আর অদ্রিকে ফিরিয়ে আনবে না। মায়াও তখন আর আগের মতো নেই। সে বুঝে গেছে এই বাড়িতে সে জায়গা পেলেও শান্তি পায়নি, কারণ এই ঘরের প্রতিটা দেয়াল যেন তাকে মনে করিয়ে দেয় এখানে এক নারীর দীর্ঘশ্বাস রয়ে গেছে। শেষ পর্যন্ত জুই নিজের সংসার নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল। সে চুপ করে সহ্য করল না। সে বলল, না, অন্যায় মেনে নেওয়াই মহত্ব না, কষ্ট চেপে থাকাই গুণ না, সম্মান ছাড়া কোনো সম্পর্ক বাঁচে না। এই কথাটা যদি আমি অনেক আগে বুঝতাম। এই গল্পে কেউ সত্যিকারের জেতেনি। রিফাত হারিয়েছে সেই নারীকে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। রায়ান হারিয়েছে তার মাকে। হামিদা বেগম হারিয়েছেন নিজের ভুলের শান্তি। জুই নিজের জীবনেই একই আগুনে পুড়ে বুঝেছে অন্যের কান্নাকে ছোট ভাবা পাপ। মায়া বুঝেছেই ভাঙা ঘরের উপর সুখের প্রাসাদ দাঁড়ায় না। মনে রেখো, কারো চোখের জলকে দুর্বলতা ভেবো না, কারো সহ্য শক্তিকে সুযোগ ভেবো না। শুধু অদ্রি রয়ে গেছে স্মৃতিতে, একজন নরম, সহ্যশীল, ভালোবাসায় ভরা মানুষ হিসেবে।
যাকে সবাই সময় থাকতে বুঝতে পারত, কিন্তু কেউ বুঝতে চায়নি।